আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে গত বছর জুন জুলাই মাসে দেশের কিছু বিরোধী রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে এসে জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়েছিল। পরবর্তীকালে সেই জোটের নামকরণ হয় আইএনডিআইএ জোট। জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি, জেডিইউ, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, বামফ্রন্ট এবং ডিএমকের মতো বহু দল এই জোটে সামিল হয়। কিন্তু 6 মাস যেতে না যেতেই কি ক্রাইসিসের মুখে পড়ল আইএনডিআইএ জোট? জন্মলগ্ন থেকেই জোটের কৌশল ও নীতি নির্ধারণ নিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে দেখা গেছে ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতৃত্বকে। একের বিরুদ্ধে এক প্রার্থী দেবার ফর্মুলাকে সবাই গুরুত্ব দিলেও নিজ রাজ্যে জমি ছাড়তে নারাজ বিভিন্ন আঞ্চলিক দল, যার মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি। বিজেপি সরকারকে পরাজিত করতে সবাই একমত হলেও আসন সমঝোতার ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে আইএনডিআইএ জোটের বিভিন্ন দলকে। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস আঞ্চলিক দলের সাথে জোট না করায় জোটের বিশ্বাসকে কতটা আঘাত করেছে সেটা একটা প্রশ্নের বিষয়। অন্যদিকে বিরোধী জোটের মুখ নিয়ে বারবার বিজেপির নেতৃত্বরা প্রশ্ন তুললেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড় করানোর মতো কোনো মুখ স্পষ্ট করেনি ইন্ডিয়া জোট। রাম মন্দির থেকে শুরু করে অন্তর্বর্তী বাজেট, জনগণের বিশ্বাস অর্জনে এবং প্রচারে কি অনেকটাই এগিয়ে গেছে বিজেপি? এদিকে সম্প্রতি নীতিশ কুমারের সঙ্গী বদল আইএনডিআইএ জোটকে কতটা ব্যাকফুটে ঠেলে দিল? পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের সংঘাত প্রকাশ্যে কেন? কংগ্রেসকে কি বিশ্বাস করতে পারছে না আঞ্চলিক দলগুলো? প্রশ্ন অনেক, তবে সবচেয়ে বড় প্রশ্ন, লোকসভা নির্বাচন অবধি কি ঐক্যবদ্ধ থাকতে পারবে ইন্ডিয়া জোট? চলুন তা নিয়ে সংলাপ করা যাক, কারণ সংলাপ ভাবায় এবং ভাবনা পথ দেখায়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ সংলাপে আমার সাথে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় এবং বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য। প্রথমে অরিন্দমবাবু আপনার কাছে আসি। আমরা যে বিষয়টা একটু আজকে আমাদের বিষয়, আলোচ্য বিষয়, সেটা নিয়ে একটু বিস্তারিত জানবো আপনার কাছে, যে কি মনে হয় যে লোকসভা নির্বাচন অবধি কি ঐক্যবদ্ধ থাকতে পারবে আইএনডিআইএ জোট এখন অবধি, যা দেখা যাচ্ছে, যা চিত্র দেখা যাচ্ছে? সত্যি কথা বলতে কি, এক্ষুনি যা চিত্রটা দাঁড়িয়েছে এসে, তাতে করে সত্যিকার অর্থেই একটা প্রশ্নচিহ্ন এসে গেছে। আইএনডিএ জোট, যেটা যার মূল একটাই এজেন্ডা, সেটা হচ্ছে বিজেপি হটাও, নরেন্দ্র মোদী হটাও, এই স্লোগানকে সামনে রেখে প্রায় 26টা দল এক জায়গায় এসেছিল, একটা প্ল্যাটফর্মে এসেছিল। কিন্তু এই মুহূর্তে এই এনডিএ জোটের বা ইন্ডিয়া জোটের যে চিত্রটা আসছে, তাতে করে কিছুটা হতাশা তো অবশ্যই যারা বর্তমান যে শাসক গোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে যারা রয়েছে তাদের মধ্যে একটা হতাশার সৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, যে জোটটা যখন তৈরি হয়েছিল তখন এই জোটটা তৈরি করার জন্য পেছনে কিন্তু প্রত্যেকটা এই যে ইন্ডিয়া জোটের যারা কনস্টিটিউয়েন্ট পার্টিস গুলো রয়েছে তাদের নিজস্ব এজেন্ডা ছিল, নিজস্ব একটা তাগিদ ছিল। প্রত্যেকেই কিন্তু একটা জিনিস মাথায় নিয়ে এই জোটটা করতে এসছে, যে বিজেপি পরিচালিত এই এনডিএ জোট সরকার এবং পাশাপাশি বিজেপি দল, তারা যেভাবে দেশটা চালানোর চেষ্টা করছে এবং রাজনৈতিক সামাজিক পরিবেশটাকে পরিচালনা করার চেষ্টা করছে, তাতে করে কিন্তু প্রত্যেকটা এই ইন্ডিয়া ব্লকের মানে পার্টনার্স, তারা নিজ নিজ রাজনৈতিক জায়গা থেকে কিছুটা অনিশ্চিতের জায়গায় চলে গেছিল নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে, নিজেদেরকে ধরে রাখার প্রশ্নে। এদেরকে এই জোটে আসা ছাড়া কোনো উপায় ছিল না। এবং এইটা তখনই সিদ্ধান্ত ছিল বা তখনই এটা জানা ছিল, যারা ওয়াকিবহাল রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা কিন্তু তাদের মাথায় কিন্তু সেটা প্রথম দিন থেকেই ছিল যে জোট হয়েছে, জোটের নামাকরণ হয়েছে, মিটিং হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সবই হয়েছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যখন সিট শেয়ারিং এর প্রশ্নে আসবে, ইনিশিয়ালি যে কথাটা এসেছিল যে একের বিরুদ্ধে এক প্রার্থী,
কিন্তু এইটা যারা রাজনৈতিক বিশ্লেষণ বা রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তারা প্রত্যেকেই জানেন যে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়াটা ভারতবর্ষে এই 26টা দল মিলে এটা কোনোদিনই করে উঠতে পারবে না। কারণ এই 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 ব্লকটার অন্তর্নিহিত এতেই মানে আত্মাতেই রয়েছে একটা স্ববিরোধিতা। কারণ কোন এগুলো তো মূলত কংগ্রেস ছাড়া বাকি সবাই প্রায় আঞ্চলিক দল, একটা গণ্ডির মধ্যে, কেউ একটা রাজ্যে, কেউ একটার বেশি দুটো রাজ্যে, কেউ আড়াইটা রাজ্যে, এই হচ্ছে এই যে জায়গাগুলোতে ওরা ওদের স্ট্রং হোল্ড বা নিজেদের আধিপত্য রয়েছে, এই জায়গাগুলোতে ওরা কেউই স্বার্থ ত্যাগ করবে না, নিজের জমি কেউ ছাড়বে না। তো নিজের জমি যদি কেউ না ছাড়ে তাহলে এই 1:1 ফাইটটা হওয়ার তো সম্ভাবনা কম। কারণ পশ্চিমবাংলা দেখলেই বোঝা যায়, একটা অন্যতম এক্সাম্পল, যে পশ্চিমবাংলায় তৃণমূল হচ্ছে ডমিনেন্ট পার্টি, তার আর্চ রাইভেল হচ্ছে কংগ্রেস, আর্চ রাইভেল হচ্ছে সিপিআইএম, তার সঙ্গে রয়েছে বিজেপি তো রয়েছেই। এখন পশ্চিমবাংলায় যদি ইন্ডিয়া ব্লকের একটা 1:1 ফাইট দিতে হয়, তাহলে কংগ্রেস চাইবে তার ম্যাক্সিমাম এটা নেওয়ার জন্য। তৃণমূল দেখবে যে কংগ্রেসকে যদি আমি 4টে সিট দিয়ে দিই তাহলে আমার 4টে সিট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কংগ্রেসের শুধু সিট পাওয়া নয়, একটা জমি পাওয়ার জায়গা রয়েছে। কংগ্রেস এখন যেখানে মাত্র 2টো সিট নিয়ে সীমাবদ্ধ রয়েছে গত লোকসভা নির্বাচনে, সেখানে যদি সিট শেয়ারিং করতে গিয়ে ওরা যেটা দাবি করেছে আমাদেরকে 6টা দাও, তো 6টা যদি উনি রাজি হয়ে যান তাহলে 6টা সিট জেতার প্রশ্ন নয়, ওই জায়গায় কিন্তু তৃণমূলের এটা পিছিয়ে চলে আসবে, ওর যে কন্ট্রোলটা সেটা কমে যাবে। ভবিষ্যৎটা কিন্তু দেখতে হবে, দুদিন বাদেই তো বিধানসভা নির্বাচন আসবে। কাজে প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই ইকুয়েশনটা কাজ করছে। তো এই ইকুয়েশনটা প্রথম দিন থেকে কাজ করছিল। আচ্ছা, এখন যেটা দাঁড়ায়, আমার যেটা মনে হয় যে মন্দের ভালো, যে কিছু কিছু জায়গায় যদি এই জোট মানে ইন্ডিয়া ব্লক তারা যদি একটা জায়গা শেষ পর্যন্ত নাও আসতে পারে, যদি দেখা যায় যে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক দেওয়া যাচ্ছে না, একটা কেন্দ্রে হয়তো বিজেপিও লড়ছে, তৃণমূলও লড়ছে, কংগ্রেসও লড়ছে, তাতে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে। এন্ড অফ দ্য ডে পশ্চিমবাংলার কথা আমি বলছি মূলত। কারণ কি, পশ্চিমবাংলার রাজনীতিটা একটু অন্যরকম। সেখানে কিন্তু দীর্ঘদিন তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস লড়ছে, তৃণমূলের বিরুদ্ধে সিপিএম লড়ছে। এখন বিজেপিকে দূরে রাখার জন্য কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে জোট করে, তাহলে কংগ্রেসের যে ভোট ব্যাংকটা ছিল সেটা কিন্তু আর কংগ্রেসের সঙ্গে থাকবে না, কারণ সেটা সঙ্গে সঙ্গে শিফট করবে বিজেপির দিকে। কাজে যত এটা দেখা গেছে, যত বেশি তৃণমূল এবং কংগ্রেস দূরে থাকবে তত বিজেপির এটা কিন্তু কমবে, পসিবিলিটিসটা কম থাকবে। কারণ একই ক্ষেত্রে মানে সিপিএম এর ক্ষেত্রে একই লজিক কাজ করছে, সিপিএম মানে বামফ্রন্ট এবং তৃণমূলের ক্ষেত্রে একদম একই লজিক কাজ করছে। বিহারের ক্ষেত্রে এখন যেটা দাঁড়াবে, নীতিশ কুমার বেরিয়ে যাওয়ার পরে বিহারের ক্ষেত্রে যেটা দাঁড়াবে, সেটা কিন্তু এখন এই কিছুদিন আগেও মানুষের সঙ্গে ছিল, মানে ইন্ডিয়া জোটে ছিল, ইন্ডিয়া জোটের মূল প্রবক্তা ছিলেন, একটা যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন। আজকে দুম করে পাল্টি খেয়ে উনি আবার এনডিএ জোটে চলে গেছেন। এবার এই নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে বিহারে বিজেপি কতটা সাফল্য পাবে, কারণ নীতিশ কুমারের ইমেজটা কিন্তু একটা বিশ্রী জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এখন। মানে এটা তো মানে উনি এখন চ্যাম্পিয়ন, দল পাল্টানোর ক্ষেত্রে উনি এখন চ্যাম্পিয়ন, ওনাকেই এখন মাইলস্টোন মানে রেকর্ড ব্রেক করেছেন। ওনাকে ছাপিয়ে কেউ যদি যেতে পারে তারপর বলটা দেখা যাবে। তো এইরকম একটা লোককে সঙ্গে নিয়ে যখন বিজেপি মুভ করবে বিহারে, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে, গণতান্ত্রিক চিন্তা চেতনার মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া থাকবে। আচ্ছা, তো কাজেই এই জায়গাগুলো হচ্ছে সিলভার লাইন, ওকে, সিলভার লাইনিং মানে গেইনার হতে পারে তাহলে ইন্ডিয়া জোট এখানে। ওকে, আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো, বিশেষ করে আইএনডিআই জোটের কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাগুলো কারা কারা সৃষ্টি করছে এবং কাদের জন্য সৃষ্টি করছে, এবং সেই সৃষ্টি করার ফলে গেইনার বিজেপি হচ্ছে নাকি আইএনডিআই জোট হচ্ছে, মানে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, সেটাও নিয়ে আলোচনা আমরা করব যদি সময় থাকে। কিন্তু তার আগে স্যার, আপনার মতামত এই মানে একই প্রশ্ন বা একই জায়গায় যদি আমরা আলোকপাত করি, যে আপাতত দৃষ্টিতে যা দেখছি আমরা, যেভাবে জাতীয় রাজনীতি আমাদের এই মুহূর্তে দেখাচ্ছে আমাদের, সেখানে লোকসভা নির্বাচন অবধি কি ঐক্যবদ্ধ থাকতে পারবে বলে মনে হচ্ছে আইএনডিআই জোট? নমস্কার। বর্তমান পরিস্থিতি যা আছে তার থেকে আর মানে আইএনডিআই যেটা আছে তার আর খুব বেশি পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, কারণ কি,
আর একমাত্র উত্তরপ্রদেশ বাকি আছে দেখবার। উত্তরপ্রদেশে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাবে সমাজবাদী পার্টির যিনি নেতা আছেন অখিলেশ যাদব, উনি 11টা সিট বোধহয় কংগ্রেসকে বলেছে দেবে, এবং কংগ্রেস যদি সেটা গ্রহণ করে তাহলে হয়তো উত্তরপ্রদেশে হয়তো এনটি বিজেপি যে জোটটা আছে সেটা হয়তো একটা জায়গায় আসবে। আমি এটা বললাম কারণ হলো কি, অন্যান্য যে জায়গাগুলো আছে তার মধ্যে আপ ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট কনস্টিটুয়েন্ট, সেও বলে দিয়েছে পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে করছে না। পশ্চিমবঙ্গে তৃণমূল চলে গেল, তৃণমূল একাই লড়বে বলছে মোটামুটি ভাবে, জমি ছাড়বে না, জমি ছাড়বে না। বিহার অলরেডি সেটেলড। আপনার ওইদিকে তামিলনাড়ুতে কংগ্রেসের কোনো ভূমিকা নেই, ডিএমকের সঙ্গেই যেতে হবে। হ্যাঁ ঠিক বলুন আপনি। কেরালায় কি হবে, তো ওইখানে যেই লড়ুক ইন্ডিয়া জোটের প্রাধান্য থাকবে, হয় সিপিএম বা এলডিএফ বা ইউডিএফ। আর বাদ বাকি যে হিন্দি হার্টল্যান্ড আছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপর রাজস্থান, এই যে এলাকাটা আছে, আর শুধু তার মধ্যে বাকি আছে, শুধু কেবলমাত্র দেখার বাকি আছে মহারাষ্ট্র। এখন মহারাষ্ট্রে কি হবে সেটা, মহারাষ্ট্রে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান পলিটিক্যাল যে এখন যে সিনারিও আছে তার মধ্যে একমাত্র মহারাষ্ট্রের ভোটিং প্যাটার্নটাই আমরা কেবলমাত্র জানি না। আচ্ছা, কারণ এরপর মহারাষ্ট্রে নতুন সরকার বসবার পর, রাজ্য সরকার বসবার পর ওইখানকার যে সোশিও পলিটিক্যাল কন্ডিশন কি হয়েছে তার সেটা এখনো আমাদের কাছে সেইভাবে গ্রাউন্ড লেভেল সিনারিও উঠে আসেনি। এখন হয়তো অনেকেই হয়তো বলছেন গ্রাউন্ড লেভেল ফোর্সেস বেসিক্যালি উদ্ধব ঠাকুরের সঙ্গে আছে, শিবসেনার। এনসিপির যারা নিচুতলার কর্মীরা আছে তারা শারদ পাওয়ারের সঙ্গে আছেন, ঠিক আছে। আর কংগ্রেস তো সেখানে একটা কিছুটা তার একটা ভূমিকা আছে, কিন্তু গত যে লোকসভা নির্বাচনে কংগ্রেসের রেজাল্ট কিন্তু মহারাষ্ট্রে ভালো ছিল না। আচ্ছা, তো এদিক থেকে লক্ষ্য করলে টোটালি ইন্ডিয়া জোটের যে যারা যারা সঙ্গী ছিল, মোটামুটি ইন্ডিয়া জোটের অবস্থানটা একই, মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি ফাইনালাইজ হয়ে গেছে। এখন বর্তমান যা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা কথা বিষয় রাজনৈতিক বিশ্লেষকরা যা বলছেন তাতে দেখা যায় মোটামুটি ভাবে বা এনডিএ জোট অনেকটাই এগিয়ে। হাফ দ্য ব্যাটেল ওদের যে 3টে রাজ্য বিধানসভা নির্বাচনে 5টার মধ্যে 3টায় জিতে ওরা জিতে নিয়েছিল, আর বাদ বাকি কফিনের লাস্ট পেরেকটা আপনি বলতে পারেন নীতিশ কুমারকে নিয়ে কিন্তু ওনারা অনেকটাই লাভবান হয়েছে, এবং তার ফলে ইন্ডিয়া জোট অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে। কারণ কি, নীতিশ কুমার চলে যাওয়াতে কারণ কি, নীতিশ কুমারের কিন্তু বিহারের যে ভোটটা হয় এটা মূলত কিন্তু কাস্ট ভিত্তিক ভোট হয়। আচ্ছা, এবং তার আগে আপনারা লক্ষ্য করে দেখবেন যে কাস্ট সেন্সাস নিয়ে যদি কেউ অগ্রণী ভূমিকা কোনো মুখ্যমন্ত্রী বা কোনো রাজ্য সরকার নিয়ে থাকে সেটা বিহারেই হয়েছিল। এবং এই নীতিশ কুমারের অন্তত 16% ভোট কিন্তু আছে, জেডিইউ 16% ভোট, এবং এই ভোটটা একটা ডিসাইডিং ফ্যাক্টর, এবং যার জন্যই নাকি বারে বারে নীতিশ কুমার কিন্তু একবার আরজেডির দিকে যাচ্ছে, একবার বিজেপির দিকে যাচ্ছে। উনি মানে এই দলপাল্টু চ্যাম্পিয়ন হলেও উনার গ্রহণযোগ্যতা বা উনার রোলটা কিন্তু কমেনি। আরেকটা প্লাস পয়েন্ট হলো নীতিশ কুমারের বিরুদ্ধে কিন্তু কোনো আর্থিক কিন্তু কোনো কেলেঙ্কারির যে ব্যাপারটা আছে এটা কিন্তু অত্যন্ত উনার কথা হলো যে আই ওয়ান্ট টু বি ইন দ্য চেয়ার, আই ওয়ান্ট টু বি দ্য সিএম। সুতরাং এদিক থেকে যদি আমরা লক্ষ্য করি এখন পর্যন্ত যা পজিশন, তাতে মনে হয় ইন্ডিয়া জোটেই এগিয়ে আছে। আর পশ্চিমবঙ্গের কথাটা আমি বলছি, পশ্চিমবঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্যটাও যদি আপনি লক্ষ্য করে দেখুন তাহলে গতবার হয়তো ওনারা লোকসভায় কংগ্রেস 2টো সিট পেয়েছিল, কিন্তু বিধানসভায় কিন্তু ওদের কোনো সিট নেই। তো ওইখানে বরিন্দম বাবুর সঙ্গে আমি পার্সিয়ালি একমত, অনেকটাই একমত, পার্সিয়ালি না। তো কেন কংগ্রেসকে সিট দেবে ওরা, কেন কংগ্রেসকে সিট দেবে? কংগ্রেসকে সিট দেওয়া মানে কংগ্রেসকে একটা জমি দিয়ে দেওয়া ভবিষ্যতের জন্য। আর পশ্চিমবঙ্গের যে ভোটিং প্যাটার্নটা আমরা গতবার যে বিধানসভা নির্বাচনে লক্ষ্য করি, নর্থ বেঙ্গলের দিকে যখন নাকি ভোটটা হয়েছিল 4-5-7টা ফেজে ভোট হয়েছিল, তো প্রথম 2-3 ফেজে ভোটে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম
যে বিজেপি এবং তৃণমূল প্রায় নেক টু নেক কন্ডিশনে ছিল। পরবর্তী সময়ে হয়তো গ্রাউন্ড লেভেলে আন্ডারগ্রাউন্ড কোনো সমঝোতা হয়েছিল কিনা অনেকেই প্রেডিক্ট করছেন, কারণ সবটা ভোটই কিন্তু দেখা গিয়েছে পরবর্তী সময় তৃণমূলের পক্ষেই গিয়েছিল। সুতরাং এখানে এইবার এই সিনারিটা কি হবে বলা যাচ্ছে না, কারণ কি বিজেপি উড বি এ ডমিনেন্ট ফ্যাক্টর, কিন্তু বিজেপি গত 2019-এ যতগুলো সিট পেয়েছিল ততগুলো সিট পাবে কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। সুতরাং এদিক থেকে সব মিলিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে ইন্ডিয়া জোটের যে গতি নিয়ে উনারা শুরু করেছিলেন ওই থেকে ওদের গতি অনেকটা স্তীমিত হয়ে গেছে, কারণ সিট শেয়ারিং নিয়ে এর চেয়ে ভালো কোনো এখন যা পরিস্থিতি আছে এটাই হওয়ার ছিল এবং তাই হয়েছে। আমার যা যেটা পশ্চিমবঙ্গে যেটা উঠে এসছে যে পশ্চিমবঙ্গে 42টা সিটের মধ্যে গতবার তৃণমূল কংগ্রেস 22টা সিট পেয়েছিল, 18টা সিট পেয়েছিল বিজেপি এবং 2টো সিট পেয়েছিল জাতীয় কংগ্রেস। এখন কথা হচ্ছে যে কংগ্রেস এবং বামফ্রন্টের তরফ থেকে যে দাবিটা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে যে 18টা সিট তৃণমূল জয়লাভ করতে পারেনি সেই 18টার মধ্যে বন্টন হোক, এবং সেখানে বোধহয় খুব সম্ভবত কংগ্রেস 8টা সিট চেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস সেটা দিতে রাজি না। এখন কথা হচ্ছে যে এখানে এই যে সিট শেয়ারিং নিয়ে এবং মূল পর্ব আপনারা যেটা বলছিলেন যে 1:1 লড়াই করার জন্যই কিন্তু মূল এই প্ল্যাটফর্মে আসা, এজেন্ডা একটাই, বিজেপিকে হারানোর জন্য 1:1 লড়াই করার জন্য, ভোটটা যেন বিরোধী ভোটটা যেন ভাগ না হয়। সেটা আমাদের রাজ্যে বিধানসভা ভোটে আমরা যেরকম দেখেছি যে কংগ্রেস সিপিএম একসঙ্গে এসেছিলেন, কারণ বিরোধী ভোট যেন ভাগ না হয়। ঠিক ইন্ডিয়া জোটের সমীকরণ নিয়ে একাধিক জল্পনা কিন্তু এই মুহূর্তে চলছে। এখন গত কয়েকদিন রাজনৈতিক ঘটনাক্রমে আইএনডিআই জোটের ওপর যে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে, এখানে কি কংগ্রেসকে কি বিশ্বাস করতে পারছে না আঞ্চলিক দলগুলো? এখন কংগ্রেসকে বিশ্বাস না করার পেছনে দুটো জিনিস থাকতে পারে। অরিন্দা, আপনার ব্যাপারটা চাইবো একটু মতামত, যে কংগ্রেস ভালো ফল করতে পারবে না এটা এক ধরনের বিশ্বাস হয়তো আঞ্চলিক দলগুলোর মধ্যে আছে, তৃণমূলের কাছে হয়তো আছে যে কংগ্রেসকে সিট দিলে মানুষ হয়তো কংগ্রেসকে ভোট দেবে না, তাহলে সেখানে সিটটা নষ্ট হচ্ছে। আবার কংগ্রেস যদি বেশি ভালো ফল করে বা কংগ্রেস যদি একাধিক সিট বেশি পেয়ে যায় তাহলে সেখানে অন্যদের গুরুত্ব, আঞ্চলিক দলগুলোর গুরুত্ব কমে যাবে বলে মনে হচ্ছে। দেখো, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা সামনে আসছে, ঠিক আছে, কিন্তু এইটা মূল বিষয় নয়। আচ্ছা, মূল বিষয় হচ্ছে তুমি যে প্রশ্নটা যেভাবে করার চেষ্টা করেছো যে কংগ্রেসকে দিলে পরে কংগ্রেসের রেজাল্ট ভালো হলে আমার গুরুত্ব কমে যাবে, এটা একটা ফ্যাক্টর। পাশাপাশি আরেকটা ফ্যাক্টর হচ্ছে আমি যত বেশি সিট নিয়ে লোকসভায় পৌঁছতে পারবো তত আমার আর্ম টুইস্টিং এর সুযোগ থাকবে। তো সেখানে এখন ইন্ডিয়া ব্লকের মানে সিট শেয়ারিংটা কার সঙ্গে? আঞ্চলিক দলগুলির সিট শেয়ারিং করতে হবে কংগ্রেসের সঙ্গে। হোয়াইট ন্যাচারালি কংগ্রেসকে এই জায়গায় জমি ছাড়ার ক্ষেত্রে একটু আপত্তি প্রত্যেকেরই থাকবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কারণ কংগ্রেসকে জমি ছাড়া মানে সিট দেওয়া মানেই হচ্ছে কংগ্রেসকে ঘুরে দাঁড়ানোটা জায়গা, একটা জায়গা জমি দিয়ে দেওয়া। আর কংগ্রেসের সেই জায়গায় যদি সিট সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু আরো সমস্যা বাড়ে। বেসিক্যালি সমস্যাটা হয়েছে কি, কংগ্রেসের অতটা মানে বিপাকের মধ্যে পড়তে হতো না যদি না এই 5টা রাজ্যে যে সদ্য বিধানসভা নির্বাচনগুলো হয়ে গেছে, গোবলে 3টে রাজ্যে যদি ভালো ফলাফল একদম একটু যদি মার্জিনালি বেটার রেজাল্ট করতে পারতো, সরকারটা রিটেন করতে পারতো যে জায়গাগুলোতে সরকার ছিল যে দুটো রাজ্যে, তাইলেই কিন্তু কংগ্রেসের পক্ষে অবস্থাটা এই জায়গায় থাকতো না। কিন্তু এখন যেহেতু কংগ্রেস একটু বিপাকে পড়েছে, তো স্বাভাবিকভাবে প্রত্যেকেই এখন কংগ্রেসের উপর চাপ রেখে কংগ্রেসকে এবার পাল্টা দিচ্ছে, তুমি আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো যাতে আমার সিটটা বাড়ে, আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করছে এখন একদম। বাট এট দ্য সেম টাইম আরো একটা জিনিস যেটা আন্ডার কারেন্ট হিসেবে কাজ করছে, যেটা আসছে না ফুল ফ্রন্টে, মানে মেইন স্ট্রিম মিডিয়া যেটা একদম ঢেকে রাখার চেষ্টা করছে। স্যার যেটা বলার চেষ্টা করছিলেন যে ইন্ডিয়া জোট এখন একটু ব্যাকফুটে আছে, সেটা তো সত্যি কথা যে ওরা শুধু ওই বিজেপি হটাও মোদি হটাও স্লোগান ছাড়া আর কোনো অল্টারনেটিভ স্লোগান দিতে পারেনি। সারা রাজ্য যখন এক্স্যাক্টলি সারা দেশ যখন 22শে জানুয়ারিকে কেন্দ্র করে রামময় হয়ে যাচ্ছে, তখন অল্টারনেটিভ কোনো এজেন্ডা, অল্টারনেটিভ কোনো স্লোগান তুলে ওই মানে রামময় হওয়ার যে জায়গাটা, এটাকে একটুও আঘাত করার জায়গায় নেই। মমতা ব্যানার্জি নিজের জায়গায় স্থানীয়ভাবে চেষ্টা করেছেন, সেটা একদমই মিনিস্কিউল। কিন্তু গল্পটা যেটা, সেটা হচ্ছে যদি স্যার যে কথা বলার চেষ্টা করেন যে এনডিএ জোট অনেকটা এগিয়ে আছে, হ্যাড দিস বিন অ্যাকচুয়ালি ট্রু, তাইলে কর্পূরী ঠাকুরকে এই সেদিন এই সম্মানটা দেওয়ার কোনো দরকার ছিল না।
আচ্ছা, হঠাৎ করে কবর থেকে কর্পূরী ঠাকুরকে তুলে আনার প্রয়োজনটা কোথায় পড়লো? হুম, সে তো সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত, আরএসএস বা বিজেপির কাছাকাছি কোথাও ছিল না। হুম, তাকে কর্পূরী ঠাকুরকে সম্মান জানিয়ে নীতিশকে আনতে হয়েছে। হুম। না শুধু কি নীতিশকে আনার জন্যই কর্পূরী ঠাকুরকে সম্মান দেওয়া? একদম 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 তাই। নীতিশকে উইং, ইট ইজ কল্ড উইং, হ্যাঁ, মানে ওকে নীতিশ কুমার অনেকদিনের দাবি করছেন এই জিনিসটা। একটা সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, এরা তো সব একসঙ্গেই ছিল। কর্পূরী ঠাকুরের নেক্সট জেনারেশন হচ্ছে লালু, নীতিশ, এরা। তো কাজে এদের মানে কি বলে আমাদের জয়প্রকাশ আর ওই ভদ্রলোকের নাম কি ভুলে যাচ্ছি এক্ষুনি, এদের যে ট্রেন্ডটা শুরু হয়েছিল সেই সময়, মানে ইন্দিরা গান্ধীর সময়, মানে মানে জরুরি অবস্থার সময়, যে একটা সমান্তরাল রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, যার ফলে আমরা ভিপি সিং এর সরকার দেখেছি, চন্দ্রশেখরকে দেখেছি, বা ইকে গুজরাল এদেরকে দেখেছি। তো এই জায়গাটাকে ভাঙার জন্যই কিন্তু কর্পূরী ঠাকুরকে কবর থেকে তুলে আনা। সেকেন্ডলি তুমি দেখবে হঠাৎ করে ঝাড়খণ্ডে একটা প্রেশার তৈরি হলো এবং আলটিমেটলি সোরেনকে তুলে নেওয়া হলো, গ্রেপ্তার করা হলো। কি প্রয়োজন ছিল? দিল্লিতেও চলছে, দিল্লিতে কেজরিওয়ালের উপর একটা প্রেশার চলছে। তো যদি এতটাই মানে কুসুমাস্তীর্ণ রাস্তা হয়ে থাকে রাম মন্দিরের জন্য, তাহলে বিজেপির এগুলো এখন ইডি সিবিআই এর এতটা সক্রিয় হওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু ইডি সিবিআই সক্রিয় করে দিয়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ওই ইন্ডিয়া জোটে একটা ফাটল যাতে তৈরি হয়। বিজেপির ধারণা হচ্ছে যত বেশি প্রেশার ইন্ডিয়া জোটের এই মেইন কনস্টিটিউয়েন্স, প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্স যারা আছে তাদের উপর করা যাবে, ততই ইন্ডিয়া জোটের একটা ফাটলের জায়গা থাকবে, অবিশ্বাসের জায়গা তৈরি হবে। আর এই অবিশ্বাসের জায়গাটা থেকে এই 1:1 লড়াইয়ের যে কনসেপ্টটা, ওইটা থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া যাবে। এই জায়গাটাও কিন্তু আমরা একদম যদি নজরআন্দাজ করার চেষ্টা করি তাহলে কিন্তু ঠিকঠাক অ্যানালাইসিসটা করা হবে না। শুধুমাত্র ব্যক্তি স্বার্থ তো নিশ্চয়ই রয়েছে, মমতা ব্যানার্জির একটা নিজস্ব স্বার্থ রয়েছে, কেজরিওয়ালের একটা স্বার্থ রয়েছে, নীতিশের স্বার্থ ছিল, এখন তো নীতিশ পাস্ট ইন সোভার ইন ইন্ডিয়া ব্লক। বিশেষ করে তুমি দেখো এই যে খার্গেকে ইন্ডিয়া জোটের কনভেনার করা, প্রথম নীতিশ কুমার দাবি তুলেছে, আলোচনা শুরু করেছে যে কনভেনার কে হবে বা প্রাইম মিনিস্ট্রিয়াল মুখ কে হবে। একটা মিটিং এ কেজরিওয়াল এবং মমতা এক সুরে বলে উঠলেন খার্গে হোক প্রাইম মিনিস্ট্রিয়াল মুখ। কংগ্রেসের দল থেকে বলা হলো বা খার্গে নিজে বললেন আগে তো আমরা নির্বাচন জিতি, তারপরে দেখা যাবে কে প্রাইম মিনিস্টার হবে। পরবর্তী সময় উইদাউট এনি ডিসকাশন উইথ এনিবডি হঠাৎ করেই খার্গেকে কনভেনার করে দেওয়া হলো। এখন এই মেসেজটা নীতিশের কাছে, মমতা এবং কেজরিওয়ালের কাছে কি গেল, যে সাধারণভাবে যেটা হয়ে এসছে এতদিন ধরে, যে এরকম একটা জোট যেটা তৈরি হয়েছে, এই জোটের যে মুখ বা কনভেনার যে থাকবেন সেই আলটিমেটলি প্রাইম মিনিস্টেরিয়াল প্রজেকশন থাকবে। তার মানে কি কংগ্রেস অলরেডি প্রাইম মিনিস্টেরিয়াল প্রজেকশন দিয়ে দিচ্ছে খার্গেকে কনভেনার করে দিয়ে, সেটা নীতিশ মানার প্রশ্ন নেই। সেকেন্ডলি মমতা কেজরির মানার প্রশ্ন নেই। কাজে এখানে একটা স্বার্থর বিষয় রয়েই গেছে। কিন্তু অ্যাবাভ অল দিস ওই ইডি সিবিআই এর যে চাপটা, সেটা কিন্তু পর্দার পেছনে, এই চাপটাও কিন্তু সহ্য করতে পারছে না। রাহুল গান্ধী তো বলেই দিয়েছে পরিষ্কার, ছোট্ট একটা চাপ সৃষ্টি হয়েছে, সেই চাপের কাছে নীতিশ কুমার মানে টিকলো না। এবং এটা সত্যি কথা যে যেটা শোনা যাচ্ছে যে নীতিশের দলের যে ফাউন্ডার মানে ফান্ড রেজার্স, যারা মূল মানে আর্থিক দিকটা দেখে, তাদের এক দুজনকে ইডি সিবিআই তাদের কবজায় নিয়েছে। তারপরেই কিন্তু নীতিশকে দেখা গেল একটু উল্টো সুর গাইছে। এখন তো বলা হচ্ছে নীতিশ কুমার তো ব্যক্তিগতভাবে কোনো কারাপশনের সঙ্গে যুক্ত নেই, কারাপশনের কোনো চার্জেস নেই, তাহলে ওনার ভয় পাওয়ার কারণ কি? ওইটাই তো প্রশ্ন, যে এই দলের স্পন্সরশিপটা কে, দলের অর্থটা কে যোগাবে? এত বড় একটা নির্বাচন লড়তে গেলে তো অর্থের দরকার। যারা অর্থ যোগাবে তারা যদি না জায়গায় থাকে বা তাদেরকে তুলে নিলে যদি আরো কিছু বিষয় বেরিয়ে আসে, তাহলে সমস্যা তৈরি হবে। তা এই জায়গাগুলো, এই যে ভয় বা ভীতি প্রদর্শন করা, মানে এটা হচ্ছে ইনডাইরেক্ট প্রেশার তৈরি করা, যাতে মানে জোরটা তৈরি না হয় এবং কংগ্রেসের উপর একটা চাপ থাকে। জোট ব্লক তৈরি হওয়া মানেই, ব্লক যদি ঠিকঠাক ভাবে লড়াইটা করতে পারে, তাহলে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে গেইনার তো কংগ্রেস হচ্ছে, আর বিজেপি সেটা কোনোভাবেই চাইবে না। তো রাজনীতিতে বা যুদ্ধে নাথিং ইজ আনফেয়ার। ওকে স্যার, আপনার কি মনে হয় এই যে বিজেপির প্রেশার পলিটিক্স, প্রেশার ট্যাকটিক্স, এটা ইন্ডিয়া জোটকে এভাবে মানে ব্যতিব্যস্ত করে রাখার বিভিন্ন ভাবে, আর উল্টো দিকে কংগ্রেসের পজিশন ভালো হওয়া নিয়ে ইন্ডিয়া জোটের অন্যান্য দলরা কতটুকু আশঙ্কিত? একটা ব্যাপার হলো যাদের 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 কাছে আপনার ইডি বা সিবিআই যাচ্ছে, এখন
এটা সত্যি কথা যে এই যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কেসটা দীর্ঘদিন যাবতই চলছিল, এবং ইডি সিবিআই গিয়েছে, এবং ইডি সিবিআই যে গিয়েছে তারা কোনো গ্রাউন্ড পায়নি সেটাও না কিন্তু, ঠিক আছে। এবং আপনি এই দিল্লির যে ডেপুটি সিএম আছে যিনি এখন মনীষ সিসোদিয়া আছেন, তো তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত চলছে, এবং সেগুলো যে মানে সিবিআই হয়তো বা ইডি হয়তো ওদেরকে সার্চ করছে, বা আমরা পশ্চিমবঙ্গ দেখেছি যে পার্থ চ্যাটার্জির নামে, এগুলো তো আমরা টিভিতে প্রায় সবসময় দেখা যায় কি পরিমাণ অর্থ ওদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। সুতরাং সবটাই যে মানে মানে অমূলক সেটা ভাববারও কিন্তু কারণ নেই। আর কেসেস আর দেয়ার, কেসেস আর বেসিক্যালি স্ট্রং, সেই জন্যই ইডি সিবিআই যাচ্ছে। আর সেকেন্ড হলো যে বিহারের যে একটা অভিযোগ, এখানে ইডি সিবিআই এর কথা থেকে একটা অভিযোগ তোলা হয়, যারা চলে যান দল বদল করে এনডিএ জোটে চলে যান তাদের বিরুদ্ধে আর তখন সিবিআই তদন্ত হয় না। দেখুন, এটা তো রাজনীতির একটা পার্ট, ঠিক আছে। এটাকে প্রেসার পলিটিক্সই ধরা হচ্ছে, এটা প্রেসার পলিটিক্স, ইট মে বি এটা যে এটা স্ট্র্যাটেজি না সেটাও মানে, কিন্তু এরকম তো না যার নেই তাকে নবীন পটনায়কের বিরুদ্ধে তো যাচ্ছে না, দেখিনি আমরা, ঠিক আছে। তো এখন এই রাজনীতিতে ধরুন অনেক রকমেরই জানি কয় এগুলো ম্যানুভারিং থাকবে, এর মধ্যে থেকেই উঠে আসতে হবে। কিন্তু ব্যাপার যেটা হলো ইন্ডিয়া জোটের মধ্যে, মূলত ইন্ডিয়া জোটের মধ্যে যে ফাটলটা এসছে, এটা ফাটলটা আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো যে বিভিন্ন দলগুলো এক হয়েছে, ওদের কিন্তু সৃষ্টিটা যদি আমরা লক্ষ্য করেন যে এন্টি কংগ্রেস ঘরানা থেকেই কিন্তু মোটামুটি ভাবে অধিকাংশ দলগুলো গড়ে এসেছে। আপনি লক্ষ্য করে দেখুন, সেই কে জানি তৃণমূল কংগ্রেসে বলুন, বা আপনার এই উত্তরপ্রদেশে এসপি বলুন, এগুলো সমস্ত দলগুলোই কিন্তু, বা দক্ষিণ ভারতের যে দলগুলো আমরা লক্ষ্য করেছি, এগুলো কিন্তু এন্টি কংগ্রেস থেকেই কিন্তু এটা এসছে, ঠিক আছে। এখন আবার এই কংগ্রেসকে জায়গা করতে দেওয়া মানেই তো হলো যে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার মতো, তাই ওরাও চাচ্ছে না যে কংগ্রেস আর খুব বেশি দাঁড়াক। এবং লাস্টলি যেটা কংগ্রেস বিগত হিন্দি বলয়ে যে ভুলটা করেছে, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সেটা হলো যে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কিন্তু ওরা স্ট্র্যাটেজিক্যালি কিছু কিছু সিটে কিন্তু ওরা সমঝোতা করতে পারত। রাজস্থানে যদি ভোট পার্সেন্টেজ আমরা লক্ষ্য করি, কংগ্রেস কিন্তু খারাপ ভোট পায়নি, প্রায় মোর দেন 40% ভোট পেয়েছে। এবং মধ্যপ্রদেশও দেখা গিয়েছে যে প্রায় 91টা সিটে আপ এবং এসপি ফ্যাক্টর হয়েছে, ঠিক আছে। যদি এগুলোতে যদি আগে থেকেই যদি একটা যদি প্রিপোল অ্যালায়েন্স হতো, তাহলে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট হতো, ইন্ডিয়া জোটের হতো। সুতরাং এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু যে অন্যান্য রিজনাল পার্টিগুলো আছে, তারা কংগ্রেসকে খুব বেশি কাছে নিতে চাইছে না। এখন কংগ্রেস বুঝতে পারছে যে যদি না এই আঞ্চলিক দলগুলোর সঙ্গে সহযোগিতা চূড়ান্ত পর্যায়ে গিয়ে না পৌঁছায়, তাহলে ওদের পক্ষে ভবিষ্যতে এই 2024-এর নির্বাচনে টিকে থাকাটা ভারী মুশকিল, ঠিক আছে। এখন তাই তৃণমূল কংগ্রেসই বলুন, বা যে উত্তরপ্রদেশে যে সমাজবাদী পার্টির কথাই বলুন, ওনারাও 11টা সিটের বেশি দিতে চাচ্ছে না। কারণ কি? কারণ সমাজবাদী পার্টি জানে যে এখন যদি ওদেরকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে ইন দ্য ডেজ টু কাম কংগ্রেস উইল বেসিক্যালি গেইন, এবং তারা যে হারানো মাটি ফিরিয়ে পাবে। এখন কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু কংগ্রেসের সেরকম এখানে গুরুত্বপূর্ণ বিষয় স্যার আপনার এই কথার মধ্যে লুকিয়ে আছে যে দক্ষিণ ভারতে কংগ্রেসকে তো বেশি আসন ছাড়া যাবে না, বা কে ছাড়বে? অন্যান্য দল ডিএমকে ছাড়বে না। এখন কথা হচ্ছে যে দক্ষিণ ভারতে যদি কংগ্রেসকে না ছাড়ে, কংগ্রেসের ভালো ফলাফল করার সম্ভাবনা কোথায়? উত্তর ভারতে গোবলয়, এবং গোবলয়ে যদি এখন সমাজবাদী পার্টি 11টা সিট ছেড়েছে, এখন বাকি রইল তাহলে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান, যেখানে কংগ্রেস বিধানসভা নির্বাচনে খুব একটা বেশি ভালো ফলাফল করতে পারেনি, সেখানে কংগ্রেস কতটা ভালো রেজাল্ট করবে? এখন সেখানে 19-এর যদি বিচার করি আমরা, বিজেপি খুব ভালো রেজাল্ট ছিল, বিজেপির বেশি পাওয়ার আর কিছু নেই। যদি সবগুলো সিট পায় তাহলে বেশি পাওয়ার আছে, কিন্তু সবগুলো সিট না পেলে কংগ্রেসের গেইন করার জায়গা আছে, বিজেপির গেইন করার জায়গা নেই। কংগ্রেসের গেইন করবার জায়গা আছে। এবং আমি একটা কথা বলি, সেটা হলো
এখন যে অবস্থা গোবলয় এবং উত্তর ভারতে বিজেপির বেসিক্যালি অন্তরায় বিজেপি নিজেই হতে পারে। আচ্ছা, হ্যাঁ, বিজেপির অন্তরায় বিজেপি নিজেই হতে পারে না তো কংগ্রেস বা অন্য গোবলয়ে যে রেজাল্ট মধ্যপ্রদেশ বলুন বা রাজস্থান বলুন বা গুজরাট বলুন ওই সমস্ত জায়গায় যে বিজেপি যে রেজাল্ট করে এসেছে যা তার ভোট পার্সেন্টেজ আছে, যদি তাদের ইন্টারনাল যদি কোনো প্রবলেম যদি না হয়, বিজেপিকে যদি না কাটে, তাহলে কিন্তু কংগ্রেসের ভালো রেজাল্ট করবার যে আশাটাও কিন্তু খুব কম, একমাত্র মহারাষ্ট্র ছাড়া। আচ্ছা, হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে যেটা আমি দেখতে পাচ্ছি আর কি। কারণ কি রাজস্থানে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, রাজস্থানে কিন্তু মুখ্যমন্ত্রী বদল হয়েছে। বিরাম যে বসুন্ধরা রাজে সিন্ধিয়া আছে ওনাকে কিন্তু মুখ্যমন্ত্রী করা হয়নি, এবং দিগ্বিজয় সিং যিনি নাকি 3টে রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, হচ্ছে রমন সিং এর কথা না হয় ধরলাম, কারণ কি রমন সিং বেসিক্যালি এট দ্যাট টাইম বিরোধী দলের নেতা ছিলেন। হ্যাঁ, কিন্তু দিগ্বিজয় সিং তো বেসিক্যালি ওয়াজ সিটিং সিএম। এখন এর ফলে বিজেপির নিজস্ব বা মানে দলের মধ্যে কোনো কোন্দল বা কোনো কিছু আছে কিনা সেটা আমরা জানি না ঠিক, কিন্তু যে রেজাল্টটা ওনারা 2019 সালে করেছিল যে ক্লিন সুইপ, আপনি মধ্যপ্রদেশে আপনি তখন কংগ্রেস সরকার ছিল, রাজস্থানে কংগ্রেস সরকার ছিল, ছত্তিশগড়ে কংগ্রেস সরকার ছিল, কিন্তু বিজেপি কিন্তু ক্লিন সুইপ করেছিল, লোকসভায় ক্লিন সুইপ করেছিল। ঠিক আছে, সেজন্য বলছি যে 2000 আমি সেজন্য বলছি বিজেপি হয়তো এখন নীতিশ কুমারকে কেন নিয়েছে, নীতিশ কুমারকে নিয়েছে কর্পূরী ঠাকুরকে যখন নাকি আপনার ভারতরত্ন দেওয়া হয়েছিল, তখনই অনেকে বলছিল যে নীতিশ অ্যান্ড বেসিক্যালি এনডিএ ইজ কামিং ক্লোজ টুগেদার। কারণ নীতিশ 2017 সালেই একবার বলেছিল কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার জন্য, ইট ওয়াজ হিজ কন্ডিশন। এখন গোবলয় এবং কংগ্রেসের যে কংগ্রেস যে একটা দাবি তুলেছিল কাস্ট সেন্সাস নিয়ে, কাস্ট সেন্সাসের কিন্তু কিছুটা কিন্তু এটা কিন্তু বড় ফ্যাক্টর কিন্তু উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে হবে। আচ্ছা, হবে না ভাববার কোনো কারণ নেই, এবং ওইটাকে নিউট্রালাইজ করবার জন্যই কিন্তু মূলত নীতিশ কুমারকে নিয়েছে সঙ্গে। না, এখানে গোবলয়ে যদি মধ্যপ্রদেশ, রাজস্থান বা ছত্তিশগড়ে বিজেপির এক্সট্রা গেইন করার কিছু না থাকে, তাহলে এখানে গেইন করার জায়গা বিজেপির রয়েছে বিহারে। তাহলে কি এই স্ট্রোকটা মানে বিহারে গেইন করার জন্য কি কর্পূরী ঠাকুরের স্ট্রোক? নট অনলি বিহার, কারণ কি আপনি যে কাস্ট যেটা আছে, কাস্ট ইম্প্যাক্ট মধ্যপ্রদেশেও প্রচন্ড, ইউপিতেও প্রচন্ড। আচ্ছা, ঠিক আছে, এবং রাজস্থানেও প্রচন্ড। আপনি এখন যে 3জন চিফ মিনিস্টারকে দাঁড় করানো হয়েছে, মধ্যপ্রদেশে যে দাঁড় করেছে ইজ এন ওবিসি, ঠিক আছে, এবং দেখবেন আপনি রাজস্থানে দিয়েছে ইজ এ ব্রাহ্মণ ক্যান্ডিডেট, এন্ড অ্যানাদার ওয়ান ইজ এসটি ক্যান্ডিডেট ইন আপনার ছত্তিশগড়। ঠিক আছে, সুতরাং এই কাস্ট ফ্যাক্টরটাকে বা ব্যালেন্স করবার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীগুলো পরিবর্তিত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে যা মনে করি। সুতরাং বিজেপির কাছে এই ক্যালকুলেশনটাও আছে যে রাহুল গান্ধী হয়তো বিভিন্ন ন্যায়যাত্রা বা বিভিন্ন জায়গায় যে কাস্ট সেন্সাস নিয়ে উনি যতটা সরব, এটাকে নিউট্রালাইজ করবার জন্য সঙ্গে যদি নীতিশ কুমার যদি এটাকে যদি আরো প্রভোগ করে, তাহলে তার ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বেড়ে যেত। তাই ওইটাকে নিউট্রালাইজ করবার জন্য মূলত কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া এবং নীতিশ কুমারকে আনা। নীতিশকে আনার মানেই হলো গোবলয় এবং উত্তর ভারতে কাস্ট সেন্সাস নিয়ে যেন কংগ্রেস পার্টি যেন কোনো খুব বেশি প্রভোগ না করতে পারে, এবং কংগ্রেস পার্টি যেহেতু খুব বেশি জায়গা নেই, তাই সেখানে যেন না করতে পারে। এবং এসপি এবং ওদেরও কাস্ট সেন্সাস নিয়ে খুব বেশি বলার নেই, কারণ কি যাদব যে গোষ্ঠীটা আছে, কারণ কাস্ট সেন্সাসের যদি আমরা টোটাল বিহারেরটা লক্ষ্য করি, সেদিন বলছিলাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ এমএলএস যদি আমরা লক্ষ্য করি, তাহলে এগুলো দেখা যায় মোটামুটি যে আপার কাস্ট থেকেই আসছে, যে লোয়ার কাস্ট থেকে কিন্তু খুব বেশি কিন্তু ওই দলগুলোতে নেই। সুতরাং কাস্ট সেন্সাসটা একটা ভেরি প্রিডমিনেন্ট ফ্যাক্টর হয়ে যাবে এখানে গোবলে বিশেষ। সুতরাং এগুলো কিন্তু তলে তলে প্রচন্ড মানে নীরবে কাটছিল, ঠিক আছে। তাই এগুলোকেই ব্যালেন্স করবার জন্য মূলত নীতিশ কুমারকে আনা, এবং নীতিশ কুমারের 16% যেটা ভোট আছে তার সঙ্গে যদি আপনার ওই যে জিতেন মাঝি আছে এবং এলজেপির আছে, তার ফলে কারণ কি একা যদি বিহারে যদি লড়তে যেত, তাহলে বিজেপি 3-4টে সিটের বেশি পেত না, বা 5টা সিটের বেশি পাওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু 16% তার ভোট প্লাস জিতেন মাঝি প্লাস এই ভোটটা 7% ওখানেও আছে, 20% নিজেদের আছে। সুতরাং এখানে ওদের প্রায় 40টা সিটের মধ্যে 40 সিট আছে। সুতরাং এবং তার ইম্প্যাক্ট কিন্তু আপনার ঝাড়খণ্ডেও দেখা যাবে। ওকে,
আমি আসবো, আর বেশি সময় খুব বেশি নেই আমাদের হাতে আজকে। আমরা এই যে জাতীয় স্তরের রাজনীতির এই যে ইন্ডিয়া জোট, যেটা মূল আমাদের আজকের বিষয় ছিল দেখার, যে আপনি বলছিলেন যে শুরুতেই যে ইন্ডিয়া জোটের এর থেকে বেশি খারাপ অবস্থা হওয়ার মতো কিছু নেই। এখন কথা হচ্ছে যে ইন্ডিয়া জোট আদৌ কি থাকতে পারবে কিনা, কারণ জাতীয় স্তরে দেখা যাবে হয়তো ইন্ডিয়া জোট হয়েছে, এই দল ওই দল সিট শেয়ারিং হয়েছে, কিন্তু আমরা যদি রাজ্যগুলোর দিকে তাকাই তাহলে মনে হবে যে এটা তো কোনো জোটই নয়, কোনো শেয়ারিংই হয়নি। পশ্চিমবঙ্গ বলুন বা আপনি বলছিলেন যে দিল্লি বলুন বা বিভিন্ন রাজ্যের দিকে যদি আমরা তাকাই, আমরা যদি আমাদের নিজেদের রাজ্যের দিকে তাকাই তাহলে কি দুটো সিট, এই দুটো সিটে কি হতে পারে? রাজ্যে বাম কংগ্রেস সমঝোতা কেমন থাকবে? কেন্দ্রীয় নেতৃত্বদের যে আদেশ মানবেন নাকি না অন্য চিত্র দেখা যাবে এখানকার স্থানীয় নেতৃত্বরা? কি মনে হতে পারে মানে এই যে জোটটার মধ্যে? তাহলে দেখো, আমি স্যারের সঙ্গে একটা জায়গায় একমত যে ইন্ডিয়া জোটের এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তার চেয়ে খারাপ কিছু হওয়ার আর সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ মমতা ব্যানার্জি অলরেডি ঘোষণা করে দিয়েছেন ওনার স্ট্যান্ড, নীতিশ চলেই গেছে, কেজরিওয়ালও বলে দিয়েছে আমি পাঞ্জাব এবং দিল্লিতে কোথাও শেয়ারিং এর কোনো গল্প নাই, এসপি তার দিয়ে দিয়েছে, সীতারাম ইয়েচুরি বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে কোনো আমরা আতাতে যাচ্ছি না, প্রশ্নই আসে না, যাবেও না কোনোদিনই, কাজে এটাও ঘোষণা হয়ে গেছে। তো এর বাইরে যা রয়েছে সেখানে কিন্তু আর কোনো ডিস্টারবেন্স নাই, নিজেদের জায়গাতেই আছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস আবার আমি রিপিট করব, যে বিজেপি যে গোটা এই যে এটা চলছে, ন্যারেটিভটা চলছে, এটা যদি অতটাই রোজই হতো তাহলে কর্পূরী ঠাকুরকে যেমন ভারতরত্ন দেওয়ার প্রয়োজন পড়তো না বা প্রশ্ন আসতো না, সিমিলারলি হঠাৎ করে এল কে আদবানিকে ভারতরত্ন ঘোষণা করার কোনো দরকার পড়তো না। কথাটা আমি কেন বললাম, স্যার যে কথাটা বলার চেষ্টা করছিলেন যে যদি বিজেপিকে না কাটে তাহলে বিজেপি উইল বি গেইনার ইন দা হিন্দি হার্টল্যান্ড। বাট যদি বিজেপিকে কাটে, এবং এই সংশয়টা বিজেপির রয়ে গেছে, এইটার প্রথম প্রাথমিক লক্ষণ হচ্ছে স্যার যে কথা বলার চেষ্টা করছিলেন যে একজন এসটি ছত্তিশগড়ে, একজন ওবিসি মধ্যপ্রদেশে, একজন ব্রাহ্মণ রাজস্থানে, এই যে একদম কারেক্টলি উনি বলছেন যে এই যে কাস্ট সেন্সাসের যে প্রোপাগান্ডাটা বা ইস্যুটা উঠে এসছে ওটাকে নিউট্রালাইজ করার জন্য বিজেপি এটা খেলছে। কিন্তু বিজেপি এট দ্য সেম টাইম ইজ অলসো ওয়ারিড যে তার নিজেদের ভেতরে তাদের কিছু ক্ষোভ বিক্ষোভের জায়গা রয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু এই রাম মন্দির প্রতিষ্ঠা এবং তার প্রাণ প্রতিষ্ঠার প্রসঙ্গে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু সামনের সারিতে নেই, অথচ সেই 96 সালে, ইফ আই এম নট রং, 96 না 91 সালে যখন এই বাবরি মসজিদ ধ্বংস হয় তখন কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ ছিল ফোরফ্রন্টে, আদবানি ছিলেন তার একজন হোতা বা রথযাত্রা নিয়ে এটাকে আরো বেশি রকম ভাবে করেছে, ফুয়ার আপ করেছে। কিন্তু আজকে যখন এটা গোটাটাই একটা বাস্তব জায়গায় এসছে তখন নোবডি ইজ দেয়ার, দে আর অল বিন পুশড ব্যাক টু দ্য ব্যাক সিট। এইটা কিন্তু তাদের ভেতরে একটা কিন্তু গুঞ্জন বা একটা কিন্তু ক্ষোভের জায়গা তৈরি হচ্ছে। এইটাকে নিউট্রালাইজ করার জন্যই যখন বাজপেয়ীকে ভারতরত্ন দেওয়া হলো, আদবানি সম্পর্কে কোনো আলোচনাই নেই। ইভেন কি কর্পূরী ঠাকুরকে যখন ভারতরত্ন দেওয়া হচ্ছে তখনও আদবানি নিয়ে কোনো কথা নেই। হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন ঘোষণা করা হচ্ছে। কার জন্য? কাকে অ্যাপিজ করার? উই ক্যানট লুজ সাইট অফ দ্যাট ফ্যাক্ট অলসো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যালায়েন্সটা, জোটটা, এই জোটটা এই বিষয়গুলোকে তারা, হ্যাঁ ঠিক, তুমি ঠিক কথাই বলেছো যে ওপরে সর্বভারতীয় ক্ষেত্রে একটা জোট হচ্ছে, ব্লক হয়েছে ইন্ডিয়া ব্লক, কিন্তু সত্যিকার অর্থে রাজ্য স্তরে কিন্তু আমরা কিছু পাচ্ছি না, কারেক্ট? কিন্তু এইটাই হচ্ছে ইন্ডিয়া ব্লকের সর্বোচ্চ নেতৃত্বের যেটা ভাবতে হবে যে আমার রাজ্যে আমরা লড়াই করে যাই করি, নিজেদের সিটটা জায়গাটা করার চেষ্টা করি, কিন্তু বিজেপির যে ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করছে সেটার ভেতরে আমাদের জায়গা কোথায়, অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপনিং, এটা কিন্তু নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে ওদের ভাবতে হবে। প্রত্যেকটা দলকে, কোয়ালিশনে যারা রয়েছে, ব্লকে যারা রয়েছে, তাদের কিন্তু এই জায়গাটাতে নিজেদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এই জায়গাটা বুঝতে হবে। এই জায়গাটা বুঝে নিজেদের জায়গায় গিয়ে, নিজেদের রাজ্যে গিয়ে লড়াই করুক, কোনো অসুবিধা নেই। লড়াই করে এলেও একটা ভালো সাইজেবল জায়গায় আসার মতো এখনো প্রসপেক্ট রয়েছে। কিন্তু যদি প্রথম কথা এই অ্যানালাইসিসটা বোঝার চেষ্টা করে, আর দ্বিতীয় কথা হচ্ছে একটা অল্টারনেটিভ স্লোগান, এজেন্ডা দেওয়ার চেষ্টা করে। এখন অব্দি এই জায়গাটায় কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে বা এনডিএ জোট এগিয়ে রয়েছে।
ইন্ডিয়া জোট এখনো নিজেদের মধ্যে আসন সমঝোতার বেড়াজালের মধ্যে আটকে গেছে, এখনো এর থেকে বেরিয়ে আসতে হবে। দেশবাসীর কাছে এখনো সেরকম কোনো ইস্যু অল্টারনেটিভ এজেন্ডা এখনো আসেনি, অল্টারনেটিভ এজেন্ডা দরকার। এবং এই শেষ কথা আমি যেটা বলবো, যে এই একটুক্ষণ আগে এই শশী থারুর যে কথা বলেছে, ইন্ডিয়া নিডস অ্যান অল্টারনেটিভ ফেস, অল্টারনেটিভ লিডার, এই জায়গাটাকেও কনফার্ম করতে হবে। এবং বাই দ্য টাইম ইন্ডিয়া গোজ ফর দ্য পোলিং, তার মধ্যেই একটা অল্টারনেটিভ লিডার, এই মোদির মুখটা, মোদিজির এই যে প্রতিচ্ছবি, এই প্রতিচ্ছবিটাকে মোকাবেলা করার মতন এখনো কিন্তু কেউ নেই। সবাই যে যার মতন করে ভাবছে। মমতা ব্যানার্জি ভাবছে আমি একমাত্র যে মোদিকে হারাতে পারি, পশ্চিমবাংলায় হারিয়েছি, মোদির রথ আটকে দিয়েছি। নীতিশ কুমার ভাবছিলেন, এখন আর ভাবছেন না। কেজরিওয়ালও ভাবছে যে আমি পারি, আমি দিল্লিতে দাঁড়িয়ে থেকে ওর চোখে চোখ রেখে কথা বলছি, পাঞ্জাবে হারিয়ে দিয়েছি, গুজরাটে গিয়ে আমি এ করেছি। কিন্তু দিস উইল নট ওয়ার্ক। এই জায়গাগুলো থেকে আগে উঠতে হবে। কারণ একটা জিনিস ওদেরকে বুঝতে হবে, ইফ ইউ রিয়েলি বিলিভ যে আমাদের নিজেদের রক্ষা করতে গেলে, নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে গেলে বিজেপি অ্যান্ড মোদি হ্যাজ টু বি রিমুভড, তাহলে এইটাকে ফার্স্ট টার্গেট রাখো। সেকেন্ড বিষয়গুলো ডিসাইড ইট, ডিসকাস ইট আন্ডার দ্য কার্পেট, নট অ্যাবভ দ্য কার্পেট। ঠিক অ্যাবভ দ্য কার্পেটই ডিসকাশন হচ্ছে, এবং তার জন্যই এখন সন্দেহ প্রকাশ হচ্ছে, মানুষ আশঙ্কা প্রকাশ করছেন যে আইএনডিআই এর জোট নির্বাচন অবধি, সাধারণ নির্বাচন অবধি আদৌ কি ঐক্যবদ্ধ থাকতে পারবে কিনা। অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, তবে রাজ্যের দিকে আজ আমরা চেষ্টা করেছিলাম তাকানোর, কিন্তু সময় নেই, এখন আর আলোচনা করার সময় নেই। রাজ্যের দিকে অবশ্যই তাকাবো, কারণ যেটা অরিন্দমদা বলছিলেন যে জাতীয় স্তরে ওপর থেকে আমরা দেখছি একভাবে, এবং বিভিন্ন রাজ্য স্তরে কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের রাজ্যে কি হচ্ছে, আমাদের রাজ্যে এই মুহূর্তে চুপ রয়েছেন। আমাদের রাজ্যে কিন্তু কোনো হেলদোল নেই, বিরোধীরা কিন্তু সেইভাবে সজাগ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু কি ভাবছেন, আবার কি বিধানসভা নির্বাচনের মতো একে অপরের সঙ্গী হচ্ছেন? দেবেন কি কংগ্রেস সমর্থকরা বামফ্রন্টকে ভোট, বা বামফ্রন্ট সমর্থকরা কংগ্রেসকে ভোট, যদি সিট অ্যালায়েন্স হয়? সেসব বিষয় নিয়ে আলোচনা করবো আমরা সংলাপে। কিন্তু আজ যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ছিল, যে নির্বাচন অবধি আইএনডিআই জোট এক হতে পারবে কিনা, সেটা অবশ্যই সময় বলবে। সময়ে আমরা আরো দেখব কি হয়। অসংখ্য ধন্যবাদ অরিন্দম বাবু, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। নমস্কার। দর্শক বন্ধুরা, রাম মন্দির থেকে শুরু করে অন্তর্বর্তী বাজেট জনগণের বিশ্বাস অর্জনে এবং প্রচারে বিজেপি এগিয়ে আছে, এনডিএ জোট এগিয়ে আছে, নাকি অন্যান্য ইস্যু তুলে ধরে কংগ্রেস বা আইএনডিআই জোট এগিয়ে যাবে? অবশ্যই সেদিকে নজর রাখবো আমরা। তাই আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।